নমস্কার, আমি শঙ্কর দত্ত। আর আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আর ওঙ্কার বাংলা মানেই প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠান। ওঙ্কারের নতুন একটা এপিসোড, পডকাস্ট টকস উইথ শঙ্কর। অর্থাৎ আমি শঙ্কর, আমার সঙ্গে বিভিন্ন অতিথিরা কথা বলবেন আমাদের পডকাস্টে। আজকে এরকমই একজন অতিথি আমাদের মধ্যে আছেন, যিনি একাধারে সুচিকিৎসক, তার হোমিওপ্যাথি চিকিৎসা সারা দেশে ভীষণ সাড়া ফেলেছে। অন্যদিকে তিনি ক্রীড়া জগতের ব্যক্তিত্ব, দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে ছিলেন। একই সঙ্গে তিনি এখন লেখকও। তিনি একাধিক বই লিখছেন এবং ইতিমধ্যেই তিনি একটি বই লিখেছেন হোমিওপ্যাথি কথা বলে বলে, যেটা গোটা বাংলায় একটা অন্যরকম সাড়া ফেলেছে। আমি আলাপ করে নেব আমাদের আজকের অতিথি ডাক্তার তপন কুমার মিত্রর সঙ্গে। তপনবাবু নমস্কার। নমস্কার। আমরা আজকে পডকাস্ট শুরু করছি আপনাকে নিয়ে, সেই অর্থে যে টকস উইথ শঙ্কর, মানে শঙ্করের সঙ্গে কথা। তো আপনার কথা, আপনার জীবন কাহিনী, আপনার ওঠা পড়া, আপনার ছোটোবেলা শুরু, কিভাবে স্ট্রাগল শুরু করেছেন এবং সেখান থেকে এই জায়গায় কিভাবে পৌঁছালেন। দেখুন, আমি হাওড়া জেলার বাগনানের তদানীন্তন গ্রামের নাম ছিল গোবর্ধনপুর, অধুনা সেই গ্রামের নাম খাদর। 7ই ডিসেম্বর 1951 সালে জন্মগ্রহণ করি। আমার পড়াশোনা তখন প্রাইমারি স্কুলে যে চ্যাটাপেতে পড়াশোনা হতো, ক্লাস 1 থেকে 4, গোবর্ধনপুর প্রাইমারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। মানে সেই আগেকার দিনে টোল যেমন ছিল আর কি। টোল যেমন ছিল। আচ্ছা আচ্ছা। ক্লাস 4-এ উঠলেই বেঞ্চে বসার সুযোগ পেতাম, বা ছাত্রছাত্রীরা সুযোগ পেত, বা ক্লাস 1 to 3 ওই চাটায় বসেই পড়াশোনা। তারপরে বৃত্তি পরীক্ষা দিয়ে বাগনান হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হলাম। সেইখানে পড়াশোনা করে 1967 সালে উচ্চ মাধ্যমিক পাশ করলাম বাগনান হাই স্কুল থেকে। তারপর বাগনান কলেজ থেকে 1970 সালে গ্র্যাজুয়েট হয়ে লড়াই সেই সময় থেকেই চলছে। আমার বাবা, না লড়াই কথাটা কেন বললাম, আমার বাবা রেলে চাকরি করতেন, আমরা 6 ভাই বোন। তো বাবা প্রত্যেককেই লেখাপড়া শিখিয়েছেন। তবুও যেন মনে হয় যে একটু অভাব, এই অভাব না থাকলে কিন্তু মানুষ উঠতে পারে না। হতে পারে বাবা মা সেই সময় আমাদেরকে অভাবের মধ্যে রেখে পরীক্ষা করেছিলেন, কিন্তু না, বাবা খুব অভাবের মধ্যে দিয়েই, কষ্টের মধ্যে দিয়েই আমাদেরকে মানুষ করেছেন, সেটা আমি ভুলবো না। এইবারে তখন আমি খেলাধুলোও করি। আমি হাওড়া ডিস্ট্রিক্ট খেলেছি। 1968-69 সালে যখন বাগনান কলেজে পড়ছি, তখন বিএনআর যে ক্লাব ছিল, এখন বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়ে, বিএনআর ক্রিকেট টিমেও আমি খেলাধুলো করেছি। মানে আপনার ক্রিকেটের প্রতি একটা প্যাশন ছিল? আমার আমি ক্রিকেট নিয়েই বেশি খেলাধুলো করতাম। আচ্ছা। তখন গ্রামের ছেলে ফুটবল, অ্যাথলেট, সুইমিং, গাছে ওঠা সব কিছুই আছে, কিন্তু ক্রিকেট মানে ক্রিকেটটা আমার ভালো লাগতো। আচ্ছা, কিন্তু ক্রিকেটে যারা যেত একটু পয়সাওয়ালা বাড়ির ছেলেরা না, যেত, এরকম একটা ঠিকই। দেখুন, তাই যদি বলেন বর্তমান যুগে বৈভব সূর্যবংশী যে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে, তার বাবা কিন্তু খুবই গরিব ঘর থেকে উঠেছেন, সে কিন্তু উঠছে। হ্যাঁ, আমি ওই লেভেলে উঠতে পারিনি। ক্রিকেটের সাজ সরঞ্জামের অনেক দাম, আমি পারিনি কিনতে। সেই জন্য তখন আমার লড়াইটা শুরু হলো বাবার কাছে। টাকা কড়ি চাইতে পারতাম না যে ক্রিকেটের জুতো কিনবো, প্যাড কিনবো, গ্লাভস কিনবো, ইউনিফর্ম কিনবো। তখন আমি দৈহিক পরিশ্রম করতাম বিভিন্ন জায়গায়, বাড়ির লোককে না বলেই, কারণ বাড়ির লোক শুনলে হয়তো কষ্ট পেত। সেই জন্য আমি তাদেরকে না বলে, যেটাকে কায়িক পরিশ্রম করে ভীষণভাবে, সেগুলো করে কিছু পয়সাও পেতাম। মানে এক প্রকার বাবা মা সবাইকে আড়াল রেখে আড়াল রেখে নিজের একটা, হ্যাঁ, নিজেকে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে।
আমাকে একটা চাকরি পেতে হবে। আচ্ছা, তখন খেলাধুলোর না জন্য লক্ষ্যটা কি ছিল যে ক্রিকেট খেলে বড় হব, ক্রিকেট খেলে বড় না? হব এই আশা তো ছিলই, আচ্ছা, কিন্তু বড় হতে ক্রিকেট প্লেয়ার হিসেবে বড় হতে পারিনি। আচ্ছা, কিন্তু অন্য জিনিস পেয়েছি, একটা চাকরি পেয়েছিলাম আচ্ছা, এই ক্রিকেট খেলার জন্য। 1968-69-70 খেলে যাচ্ছি বিভিন্ন ক্লাবে, এবং সেই সময় অফিস লিগ ছিল, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক, এরকম বহু অফিস ছিল। ইন্টার অফিস লিগ হতো। এক একটা ক্লাবের হয়ে এক এক দিন ম্যাচ খেললে 5টা টাকা করে পেতাম। 5 টাকা। 5 টাকা। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের হয়ে তখন প্রশান্ত সিনহা ছিলেন রিজার্ভ ব্যাংকের সেক্রেটারি, স্পোর্টসের সেক্রেটারি। ওনার সঙ্গেও যোগাযোগ হয়েছিল রিজার্ভ আচ্ছা, ব্যাংকের। এই যে ধরুন ব্যাংকের চাকরিটা একটা অন্যরকম, মানে কর্পোরেট একটা ব্যাপার, আপনি মানে ক্রিকেট সূত্রে এলেন, খেলতে খেলতে ব্যাংকের চাকরি পেলেন, এই হোমিওপ্যাথি চিকিৎসায় কিভাবে এলেন আপনি? হ্যাঁ, মানে এটার সঙ্গে মেলে না তো? এইখানে অদ্ভুত ব্যাপার ঘটলো। আমি না সত্যি সত্যি বলছি, মানে এটা ইন্সপিরেশন কি আপনার? আমার বাবার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডক্টর। আপনার? আমার বাবার বাবা। আচ্ছা, এবং আমার বাবার বাবাকে আমি দেখিনি, ওকে, ঠাকুরদা। হুম, শুনেছি উনি ঘোড়ায় চড়ে গ্রামে গিয়ে চিকিৎসা করতেন। আচ্ছা, এবার চাকরি পেলাম 1972 সালে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি হোমিওপ্যাথি লাইনে এলাম কেন বা কি করে মানে এটা এলাম? কি জিনগত ভাবে না? আমি না, শুনেছি যে- জিনগতভাবে কিছুটা তো বলতেই পারেন। আচ্ছা, আরও বেশি যেটা বলবো, আমার শ্বশুরমশাই স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক নিউ আলিপুরে বসতেন। হুম, হুম, এখানে বলে রেখে দিই, ওনার রেজিস্ট্রেশন নাম্বার ছিল B1। আচ্ছা, কি নাম ছিল না? ডক্টর নলিনীকান্ত ঘোষ, আচ্ছা, বিখ্যাত ডাক্তারবাবু ছিলেন। বিখ্যাত ডাক্তার ছিলেন। হুম, এইবার আমার সহধর্মিণী ডক্টর নলিনীকান্ত ঘোষের তৃতীয়া কন্যা। ওর মনে সন্দেহ হলো যতক্ষণ বাবা আছে ততক্ষণ তো আমাদের ট্রিটমেন্ট করবেই। আমার সহধর্মিণী শ্রীমতী অনিমা মিত্র আমাকে বললেন, তুমি কি পড়াশোনা করতে চাও? আমি পড়াশোনাটা সবসময়ই ভালোবাসি। এখন কেন তুমি বলছো, কি জন্য, কি পড়াশোনা? বললো, আমার বাবা চলে গেলে আমাদেরকে দেখবে কে? আচ্ছা, তুমি হোমিওপ্যাথি পড়বে? আমি হোমিওপ্যাথি পড়বো, আমার তো এত টাকা নেই। বৌদি কি বরাবর একটু অসুস্থই ছিলেন নাকি? না, মানে ও বরাবরই একটু অসুস্থ, তাই ভয় পেত। আচ্ছা, ইনসিকিউর ফিল করতে? হ্যাঁ, যদি হঠাৎ প্রয়োজন হয় কে চিকিৎসা করবে? আচ্ছা, আচ্ছা, তো আমি ওর কথায় উৎসাহিত হয়ে ক্যালকাটা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বউবাজারে ভর্তি হলাম। আচ্ছা, ওখানে 6টা থেকে 9টা ক্লাস হতো তখন, ডিএমএস, মানে চাকরি করতে করতে ওটা করলেন? ব্যাংকে চাকরি করতে করতে। আচ্ছা, 10টা 5টা চাকরি। হুম, হুম, এবার যেদিন খেলা থাকতো 4টের সময় খেলা শেষ হয়ে যেত, তারপরে ব্যাংকে আসতাম, বিশ্রাম নিয়ে চলে যেতাম কলেজে 6টা থেকে 9টা অবধি পড়াশোনা করতাম, ক্লাস করতাম, করে বাড়ি ফিরতাম। এই যে পড়াশোনার খরচ, প্রচুর খরচ, এসব কিন্তু আমার সহধর্মিণী জুগিয়েছে, আচ্ছা। আমাকে উৎসাহ দিয়েছে। উনি উনি কি উনি কি গৃহবধূ না প্রফেসর? উনি ব্যাংকেই চাকরি করতেন, আচ্ছা। এখন গৃহবধূ। আচ্ছা, হুম। আচ্ছা, তো ঠিক আছে, সেই অর্থে আমি বললাম, দেখো আমার পরিশ্রম করাতে কোনো অসুবিধা নেই, আমি পরিশ্রম করতে পারি, গ্রামের ছেলে, আমি খাটবো, কিন্তু আমার পয়সা নেই। মানে আপনার হোমিওপ্যাথি চিকিৎসার বয়স কত, মানে কত বছর ধরে প্র্যাকটিস? আমি আজ প্র্যাকটিস করছি 39 বছর পেরিয়ে গেল, 40 বছর প্রায় চলছে। 40 বছর। চলছে। এই 40 বছর আপনার রেকর্ড কি? মানে আপনি সব থেকে ভালো কাজ করে স্যাটিসফাই হয়েছেন বা এরকম একটা মানে দেখুন, আনন্দের একটা বিষয়? যেটা আমার মনের মধ্যে সাড়া ফেলে রেখে দিয়েছে, যেটা আজ অবধি ভুলতে পারছি না, পারবও না, আপনারা নাম শুনে থাকবেন, AIBA অর্থাৎ অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মিস্টার রাজেন নাগর, আচ্ছা, আপনারা পেপারে দেখেছেন, দূরদর্শনে দেখেছেন। তখন আমি ব্যাংকে ছিলাম, পড়াশোনা করছি, পাস করেও গেছি, ব্যাংক আমাকে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। একদিন স্ট্রাকচারাল মিটিং
তখন আমাদের অফিসে এসি ছিল না, উনি আসলেন, এসে বললেন, তপন ক্যান ইউ হেল্প মি। উনি সাউথ ইন্ডিয়ান, কিন্তু খুব ভালো বাংলা বলতেন। আচ্ছা। আমি রাজেন্দ্রকে বললাম, রাজেন্দ্র আপনি বসুন, কি হয়েছে আপনার? গরমকাল, আমার টেবিলে জলের বোতল ছিল, গ্লাস ছিল, ওনাকে এগিয়ে দিলাম। উনি বললেন, না জল খাবো না। দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে একটা মানুষের সাথে ইন্টারাকশন, পেশেন্টের সাথে ভীষণভাবে আই টু আই কন্ট্যাক্ট রেখে একটা ইন্টারাকশনের প্রয়োজন হয়। আচ্ছা। যখন বললেন জল খাবো না, তখনই আমার, এই গরমকালে বলছেন, তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকে গেল, কেন জল খাবেন না? জলে ভীতি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, আপনি আজকে চান করেছেন? উনি বললেন যে না, সপ্তাহে একদিন দুদিন চান করলেই আমার হয়ে যায়। আমার লাস্ট কোয়েশ্চেন ছিল যে আপনাকে কবে কুকুরে কামড়েছিল? আচ্ছা। উনি বললেন, নেভার ইন মাই লাইফ। আচ্ছা। তখন ওনার সঙ্গে যে বন্ধু এসেছিলেন, উনিও প্রয়াত এখন, বাসুদেব চক্রবর্তী, উনিও ব্যাংক অফ বরোদা AIB একজন কর্মকর্তা ছিলেন। উনি বললেন আমার সামনে, এই রাজেন, তোকে আমার বাড়ির কুকুর কামড়েছিল। বললো, দ্যাট ইজ লং ব্যাক, 25 years ব্যাক। আমি বললাম, মাই কোয়েশ্চেন ইজ ওয়েদার দেওয়ার ইজ দ্য কেস অফ ডগ বাইট অর নট। ঠিক ঠিক। বললো ইয়েস। তো তখন উনি আমার বললেন, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার? জামাটা তুলে দেখালেন, একটা এত বড় লাম পেটে। উনি ক্যালকাটা হসপিটালের স্বনামধন্য চিকিৎসক বলেই ফেরি, ডক্টর শীতল ঘোষের ট্রিটমেন্টে ছিলেন। এবং ডক্টর শীতল ঘোষ বললেন যে এটা প্রথমে FNAC করতে হবে। FNAC হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ক্যান্সার আছে কি নেই ডিটেক্ট করা। উনি খুব ভয় পেয়ে গিয়ে ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে এসে লিফটে তুলে মিটিংয়ে আনছিলেন। আচ্ছা। সেই সুবাদে ওনার সঙ্গে আমার দেখা হলো, বা উনি আমার কাছে আসলেন, আচ্ছা। এবং সমস্ত সিমটম নিয়ে আমি ওনাকে একটাই ওষুধ লিখে দিয়েছিলাম। ওষুধটার নাম আজ অবধি ভুলিনি। ওষুধটা হলো লাইসিন, কুকুরের বিষাক্ত লালা থেকে তৈরি, আচ্ছা। 1000 পাওয়ারের। আমি বললাম, ওষুধ তো আমার কাছে নেই, আপনাকে কিনে আনতে হবে। উনি, ওনার অনেক লোকজন, উনি লোক পাঠিয়ে দিলেন। আমি বললাম, জিজ্ঞাসা করলেন কোথা থেকে কিনবেন? দেখুন, জার্মানির ওষুধ কিনবো। 34 স্ট্র্যান্ড রোড, 3 তলায় হরেন অ্যান্ড ব্রাদার, সেই সময় একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান ছিল, যারা জার্মানির ওষুধই কেবল বিক্রি করত। ওখান থেকে একটা পুড়িয়া কিনে এনে রাজেন্দ্রকে দিলেন, এবং রাজেন্দ্রকে বললাম পরের দিন সকালবেলায়, যা নিয়ম হোমিওপ্যাথিতে, ঘুম থেকে উঠে শুধু জলে মুখ ধুয়ে খাবেন, 1 ঘন্টা পরে ব্রাশ করবেন। যেহেতু 1000 পাওয়ারের ওষুধ ছিল, আমি বললাম এটা একটু স্লো অ্যান্ড ডিপ অ্যাক্টিং, আমাকে 15 দিন পর আমাকে একটু দয়া করে জানাবেন, কারণ আমি স্টুডেন্ট, আজও আমি স্টুডেন্ট। ঠিক ঠিক। 15 দিন যায়নি, তখন ব্যাংকের আমি বিভিন্ন ইন্টারভিউর প্যানেল সেক্রেটারি ছিলাম, ক্লার্ক টু অফিসার, অফিসার টু ম্যানেজার, বিভিন্ন গ্রেডের। তো তখন বোর্ডরুমে ইন্টারভিউ চলছিল। যেহেতু রাজেন্দ্র অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, রাজেন্দ্রার সঙ্গে বহু বহু বড় বড় সাহেবদের জানাশোনা ছিল। রাজেন্দ্র বাইরে পারমিশন নিয়ে ঢুকে পড়লেন ইন্টারভিউ বোর্ডের ভিতরে। সবাই বললেন, আরে রাজেন কে হুয়া। তখন আমাকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, তপন সি, দ্য টিউমার ইজ ভ্যানিশড। এবং আমার যে প্রথম বই বেরিয়েছিল হোমিওপ্যাথিতে, আরোগ্যে হোমিওপ্যাথি, তাতে এই লেখাটা মিস্টার রাজেন নাগর নিজে লিখে জানিয়েছেন ওনার কি হয়েছিল এবং কিভাবে উনি ভালো হয়েছেন। রেকগনাইজ করেছেন একদম। আচ্ছা, আরেকটা কথা রাখতো, আমি শুনেছি আপনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি, তার স্ত্রী শুভ্রা মুখার্জি, তারও চিকিৎসা আপনি করেছেন এবং রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়েছিলেন। হ্যাঁ, আমি রাষ্ট্রপতি ভবনে 2013 সালে মে মাসে ম্যাডামকে দেখতে গেছিলাম, মিসেস শুভ্রা মুখার্জিকে। তো ওনার অস্টিও আর্থ্রাইটিসে উনি তখন ভুগছিলেন।
এখন আমি হয়তো আপনি জানতে চাইবেন যে কি করে ওনার সঙ্গে যোগাযোগ হলো, এই প্রশ্নেই যেতে চাইছেন কি? না সেটা আপনি বলতেও পারেন, সেটা আচ্ছা। নাও বলতে। হ্যাঁ, তা আপনার আমি ওনাকে ট্রিটমেন্ট দিয়েছি। ট্রিটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, দিয়েছিলাম। না এবার পাশাপাশি আমি বলি যে কোভিডের সময় আপনি এটা দারুণ নাকি কাজ করেছিলেন, মানে এটা দেখুন, বিভিন্ন দারুণ সূত্রে কোনো কাজ আমার কাজ কাছে না, খবর- আমার এই কাজটা মানে আমার ভালো কাছে লাগে। খবর আছে বিভিন্ন সূত্রে আপনি একটু অ্যাকচুয়াল নিজেকে একটু চেপে রাখেন, লুকিয়ে রাখেন, নিজেকে প্রচারে আসতে দেন না, এটা আপনার বড় কি প্রচার করব নিজের সম্বন্ধে? কোভিডে আপনি অনেক গরিব মানুষ, সাধারণ মানুষের অনেকের উপকার করেছেন, এটা কিভাবে করতেন কাজকর্মগুলো? দেখুন, যখন কোভিড শুরু হয় আমি কিন্তু চেম্বার বন্ধ করিনি। যখন ওষুধের দোকান বন্ধ হয়ে গেল, মানুষ ওষুধ দোকান থেকে কি করে কিনবে ওষুধ? সেটাও বেশি দিন না, কয়েকটা দিন মাত্র বন্ধ ছিল, কিন্তু আমি চেম্বার বন্ধ করিনি। আমার সামনেও কোভিড পেশেন্ট এসেছে, আর যাদেরকে ট্রিটমেন্ট করছি সব ওভার ফোনে। যখন ফোন করে বলল পেশেন্টরা যে আমার এই এই কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর এসেছে, একটু চলাফেরা করতে পারছি না, তখনই পিসিআর টেস্ট করতে দিলাম। কোভিডের জন্য যে টেস্ট, কোভিড-19 পজিটিভ পাওয়া গেল, এবং ওই সিমটম অনুযায়ী ওভার ফোনে তাদেরকে চিকিৎসা দিলাম, এবং আমি বলতাম 3 ঘন্টা পরে আমাকে রিপোর্ট দিন শ্বাসকষ্ট কেমন আছে, জ্বর কমছে কিনা, বা এর পরবর্তী কী লক্ষণ দেখা দিচ্ছে আমাকে টাইম টু টাইম জানবেন। হ্যাঁ, বলছি আপনি তো হোমিওপ্যাথি চিকিৎসায় একটু অনেক কাজ করেছেন এবং অনেক পুরস্কার পেয়েছেন বলে শুনেছি, অনেক জায়গায় সম্মানিত হয়েছেন, মানে সেগুলো যদি একটু মানে ছোট করে বলতেন। পুরস্কার বলতে গেলে দেখুন, ওই যে সোনার মেডেল, রূপোর মেডেল, ব্রোঞ্জের মেডেল, এসব আমি কিছুই পাইনি। আচ্ছা, মানুষের ভালোবাসা পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এই কোভিড পরবর্তী সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন আচ্ছা দমদমে আমাকে ফেলিসিটেট করেছিলেন পোস্ট কোভিডে। আচ্ছা যেহেতু ওনারা তখন বলতেন কোভিড ওয়ারিয়র, যারা কোভিডের সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছিলেন, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি আমার সামনে একটি বই রয়েছে হোমিওপ্যাথি কথা বলে, হ্যাঁ, এটা সম্ভবত এই বছর আপনার বেরিয়েছে আমরা জানি, এবং বইটা মানে কলকাতা আন্তর্জাতিক ব্যাপক সাড়া পড়েছে বলে শুনেছি। তো মানে এর পরের পরিকল্পনা কি, মানে আর কি বই লিখছেন বা কিছু ভাবছেন? আমার বই লেখা এখন চলছে। দেখুন, আমার বয়সটা তো কম নয়, আমার বয়স এখন 77 বছর 76 বছর হয়ে গেছে। 77-এর তরুণ আর কি। হ্যাঁ, তরুণ, আমি একদম তরুণ, একদম ফিট, প্রচুর খাটতে পারি, হ্যাঁ। পড়াশোনাটাকে ভালোবাসি, লেখালেখিটাকে ভালোবাসি। মানে এখন এই মুহূর্তে কি কাজ চলছে? এই মুহূর্তে আমার লেখা চলছে স্ত্রী রোগে হোমিওপ্যাথি, শিশু রোগে হোমিওপ্যাথি, বাহ, আর স্ট্রেস টেনশন। বাহ, দারুণ আজকের দিনে। এই স্ট্রেস টেনশনে বর্তমান যুগে ভুগছে না শিশু থেকে বৃদ্ধ, পাওয়া যাবে না। আরও একটা, সবই একই সঙ্গে লিখছি, বাহ, পেটের রোগে হোমিওপ্যাথি। দারুণ। আপনারা জেনে রাখবেন, সুগার বা ডায়াবেটিসের জন্য তো আলাদা বই হতে পারে। অবশ্যই হয়, আমি এক এক করে এগোচ্ছি। আচ্ছা, আমার এই যে সুগার চিকিৎসা কি আছে হোমিওপ্যাথিতে? হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আচ্ছা, আমার এই যে হোমিওপ্যাথি কথা বলে বইটা বেরিয়েছে, তাতে কিন্তু ডায়াবেটিসের ওপরে আমি লিখেছি। আচ্ছা। দেখুন, এখনকার মানুষরা ওষুধ 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 বলে ডাক্তারের কাছে ছুটছে, অথচ যে প্রসঙ্গটা তুললেন, সুগার পেশেন্ট, তার বাড়ির সামনেই সুগারের ওষুধ আছে, আচ্ছা, আবার রান্নাঘরেতেও তার সুগারের ওষুধ আছে। হয়তো বলবেন কি সেই ওষুধ, হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, কিন্তু আপনি শুনে থাকবেন তেলাকুচো পাতা। আচ্ছা, যে তেলাকুচো পাতা থেকে হোমিওপ্যাথিতে সেফালান্ডা ইন্ডিকা বলে একটা আচ্ছা, হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়েছে। দুর্ধর্ষ মেডিসিন। আপনাকে মেডিসিন কিনতে হবে না দোকানে গিয়ে টাকা দিয়ে, আপনি তেলাকুচো পাতার রস খান, কিছুদিন খান, আপনি দেখুন ভালো থাকেন কিনা। আচ্ছা, এই যে ধরুন আপনার হোমিওপ্যাথি চিকিৎসা, এটা বড় জগৎ, প্রচুর পেশেন্টকে নিয়ে কাজ করতে হয়, আপনি সোশ্যাল ওয়ার্ক করেন লায়ন্স ক্লাবের সঙ্গে, আমি শুনেছি ওখানে নাকি বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা দেন। লায়ন্স ক্লাবের সঙ্গে আমি বহুদিন ধরেই যুক্ত। আচ্ছা, আমি 2 বছর আগে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম। এখন আমি আইপিপি মানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট। প্রতি শুক্রবার লায়ন্স ক্লাবের পরিচালনায় বেহালায় আদর্শপল্লী ক্লাব বলে একটি ক্লাব আছে,
সবাই এর নাম শুনেছে। সেই আদর্শপল্লী ক্লাবে প্রতি শুক্রবার আমি 5টা থেকে রুগী আচ্ছা। দেখি, এবং যে রুগীরা একদম গরিব, মানে কোনো জায়গায় একটা পয়সা দিয়ে চিকিৎসা নিতে প্রয়োজনে পারবে কেউ না। ওখানে পাঠাতেও পারে রোগীকে? অবশ্যই, আচ্ছা, মানে সেটা আপনি একটা ফ্রি সার্ভিস দেবেন আর কি। একদম ফ্রি জনসেবা একদম। তা আপনার এই যে একটা দীর্ঘ লড়াইয়ের জীবন, সেখান থেকে এই যে একটা সাংঘাতিক সাফল্য আমি সাফল্য পেয়েছি না, না, কেন আমি লড়াই, হ্যাঁ, আপনার আমি উৎসব। আপনি বিনয় করলো আমাদের কাছে আপনি সফল মানুষ, কারণ কি একটা এরকম বই লিখেছেন, একাধিক বই লিখেছেন, এর আগেও আপনি বই লিখেছেন বললেন, এবং সেই বইগুলো বেশ জনপ্রিয়, তো সেখান থেকে একটা সফলতা পেয়েছেন। মানে এই মানে কাকে কৃতজ্ঞতা জানাবেন এই আমার বয়সে? বিশেষ অনিমা মিত্রকে কৃতজ্ঞতা হয়, আচ্ছা, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়। বাহ বাবা। আপনারা হ্যাঁ। দেখতেই পাচ্ছেন যে উনি কথা বলতে বলতে, নিজের স্ত্রীর কথা বলতে বলতে উনি খানিকটা বিহ্বল হয়ে যাচ্ছেন, ইমোশনাল হয়ে যাচ্ছেন। এই প্রেম বোধহয় দেখা যায় না, এই ভালোবাসাও দেখা যায় না। এবং ওনার যিনি স্ত্রী, তিনি ওনাকে যেভাবে মোটিভেট করেছেন এবং এগিয়ে দিয়েছেন, সেটা উনি আজকে কৃতজ্ঞতা হিসেবে স্বীকারও করছেন। তো এইভাবে কথা চলতেই থাকবে। ডাক্তারবাবুর জীবনে আরও অনেক কথা আছে, আমাদের সামান্য এই আধ ঘন্টা সময়ের মধ্যে সবটা হয়তো হয়ে উঠবে না। শুধু লাস্ট একটা প্রশ্ন আমি করবো। তা এখানে আমি আরেকটা বলে নিই, আচ্ছা আমার ছেলেও কিন্তু আমাকে বই কিনে আচ্ছা বুক ফেয়ার থেকে এর আগে আচ্ছা বিভিন্ন সময় প্রতি বছর ও আমার জন্য হোমিওপ্যাথি বই কিনে আনতো, আচ্ছা 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 এখনো আনে, এই বছরও নিয়ে আসছে। নতুন নতুন যে বই বেরোয় আর কি। নতুন নতুন যে বই বেরোচ্ছে আমি ওকে লিখে দিলাম, ও গিয়ে কিনে নিয়ে আসে। জীবনে আনন্দ বিনোদন কি আপনার? আমার আনন্দ, এই যে এটা তো খুব বলা মুশকিল, লোক ভালো হলে, সুস্থ হলে যখন আমার কাছে এসে বলে ঠিক ঠিক, আমি খুব সুস্থ, এর থেকে ভালো কিছু তো আমার হবে না। এর থেকে বেশি আনন্দ কিছু আপনি শ্রী শ্রী জগন্নাথ দেবের খুব ভক্ত, প্রায় শুনেছি প্রায় সবাই নাকি পুরীতে জগন্নাথ দেবের কাছে চলে যান। একটু আমি আপনার- যখন ক্লাস 6 কি 7-এ পড়ছি তখন থেকেই পুরী জগন্নাথ দেবের কাছে একা একা যেতাম। বাবা রেলে চাকরি করতেন, হ্যাঁ, রেলের পাস ছিল, নিয়ে চলে যেতাম। সেই দিন থেকে, অর্থাৎ ক্লাস 6, আজ থেকে কত বছর হবে আমি এখনো জানি না, যাচ্ছেন রেগুলার এখনো বছরে আপনারা? 4-5 বার আমি যাই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আনতে। আচ্ছা 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 আচ্ছা। আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে ওঙ্কার বাংলায় আমাদের যে পডকাস্ট টক উইথ শঙ্কর, সেখানে এমন এক গুণী মানুষকে আমরা আজকে হাজির করতে পেরেছিলাম, যার জীবনের কথা হয়তো শেষ হবে না। প্রচুর কথা, একটা লড়াকু মানুষ, লড়াই করে এই জায়গায় এসছেন। তো এইরকম আরও বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আমরা এখানে হাজির করাবো বিভিন্ন সময়। আজকের মতো আমাদের এই পডকাস্ট যে এপিসোড, সেটা আমরা শেষ করছি। ডাক্তারবাবু ভালো থাকবেন, নমস্কার। আপনিও ভালো থাকবেন। আর সবাইকে অনুরোধ, ওঙ্কার বাংলা দেখবেন এবং আপনাদের কেমন লাগছে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।